জন্মের পর থেকেই কোনো কোনো মানুষ জীবনে এত সমস্যা নিয়ে বড় হতে থাকে যে তারা ভাবে সারাটা জীবন বোধহয় তাদেরকে দুঃখ কষ্ট নিয়েই চলতে হবে, কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে থাকে। তাই তাদের জীবনেও অন্ধকার দিনগুলো কেটে গিয়ে আলোর রাস্তা দেখা দেয়। আর যেসব খারাপ মানুষ ওই মানুষগুলোকে অন্ধকারে ঠেলে দিয়েছিল, তারাই হয়তো এদের কাছে সাহায্যের আশা নিয়ে দাঁড়ায়। তখন কি হয়, সাহায্য পায় না পায় না, এই সব নিয়েই আজকের গল্প। চলুন শুরু করি। অনন্যার বয়স যখন মাত্র 4 বছর, তখন এক মর্মান্তিক দুর্ঘটনায় তার বাবা মা দুজনেই চলে গেলেন। সেদিন অনন্যা তার মামার বাড়িতে ছিল, তাই প্রাণে বেঁচে গিয়েছিল। কিন্তু সেই কচি বয়সেই সে বুঝে গিয়েছিল তার জীবনে একটা বড় শূন্যতা তৈরি হয়েছে। বাবা মায়ের অভাবের জ্বালা তার কোমল মনে গেঁথে গিয়েছিল। তবু তার মামার বাড়ির দিদা তাকে বুকে টেনে নিয়েছিলেন। দিদার স্নেহের ছায়ায় অনন্যা কিছুটা সান্ত্বনা পেয়েছিল। তার মামা পরিতোষও তাকে খুব ভালোবাসত, কিন্তু মামিমা শেফালি অনন্যাকে কখনোই মেনে নিতে পারেনি। মামিমার বাঁকা চোখ আর খোঁচা দেওয়া কথা অনন্যার দিকে ছুটে আসত যখন তখন। মায়ের দেখা দেখি মামার মেয়ে ঝুমা ও মামার ছেলে অনিকেত অনন্যাকে দেখতে পারত না। অনন্যার থেকে ঝুমা ছিল 1 বছরের বড় এবং অনিকেত ছিল 2 বছরের ছোট, কিন্তু তবুও অনন্যাকে দিয়ে তারা ফাই ফরমাস খাটাত। দিদা যতদিন বেঁচে ছিলেন ততদিন মামিমা শেফালি অনন্যার ওপর খুব বেশি অত্যাচার করতে পারেনি। দিদার স্নেহের ছায়া অনন্যাকে কিছুটা হলেও রক্ষা করেছিল। একবার অনন্যা দিদার কাছে লুকিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, দিদা, মামিমা আমাকে বলল আমি এ বাড়ির কেউ নই। দিদা, সত্যি আমি এ বাড়ির কেউ নই? আমার মা বাবা কেন চলে গেল দিদা? দিদা তাকে বুকে জড়িয়ে বলেছিলেন, তুই আমার মেয়ে, যে যাই বলুক তুই এ বাড়িরই মেয়ে। সেই কথা অনন্যার আজও মনে আছে। দিদার কথা মনে পড়লে তাই কষ্ট হয় অনন্যার। অনন্যার বয়স যখন 12, তখন এক দুরারোগ্য রোগে দিদা চলে গেলেন। সেদিন থেকে অনন্যার জীবনে যেন অন্ধকার আরো বেড়ে গেল। তার মামিমা তাকে দিয়ে ঘরের সব কাজ করাতে লাগলো, রান্না বান্না, বাসন মাজা, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, এইসব কাজ। এমনকি ঝুমা আর অনিকেতের জন্য টিফিন বানানো, তাদের জামা কাপড় আয়রন করা, সবই অনন্যার কাঁধে চেপে গেল। একদিন ঝুমা স্কুল থেকে ফিরে অনন্যাকে বলল, আমার জন্য তাড়াতাড়ি আলু পরোটা বানিয়ে দে। অনন্যা তখন রান্নাঘরে ঘাম ঝরিয়ে কাজ করছিল। সে পরোটা বানিয়ে দিল, কিন্তু ঝুমা খেয়ে বলল, এটা তো খেতে বাজে হয়েছে, তুই কিছুই করতে পারিস না। অনন্যার চোখে জল এলো, কিন্তু সে চুপ করে রইল। মামা পরিতোষ কিছুটা নরম হলেও শেফালির কথার উপর কিছু বলতে পারে না। একবার অনন্যার জন্মদিনে মামা লুকিয়ে তার জন্য একটা ছোট্ট কেক এনেছিল। অনন্যা সেই কেকটা লুকিয়ে খেয়েছিল আর মনে মনে বলেছিল, মামা, তুমি আমাকে খুব ভালোবাসো। কিন্তু শেফালি পরের দিন জানতে পেরে কুরুক্ষেত্র বাঁধিয়েছিল। পরিতোষকে বলেছিল, এসব ফালতু খরচ কেন করো? ওর জন্য এত আদিক্ষেতা দেখানোর দরকার নেই। ভবিষ্যতে আবার তুমি এরকম কিছু আনলে মজাটা টের পাইয়ে দেব। পরিতোষ তারপর থেকে আর কিছু আনার সাহস পায়নি। অনন্যার বয়স এখন 17। এখন সে ক্লাস 11-এ পড়ে। মামার ইচ্ছা আর লোকের কথার ভয়ে মামিমা তার লেখাপড়া বন্ধ করতে পারেনি। কিন্তু স্কুল থেকে ফিরে অনন্যার পড়ার সময় ছিল না। ঘরের কাজের ফাঁকে সে যেটুকু সময় পেত পড়াশোনা করত। একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর অনন্যা মোমবাতির আলোয় পড়ছিল। শেফালি দেখে চিৎকার করে বলল, এত রাতে পড়ার নাটক করছিস? কাল সকালে ঘরের কাজে দেরি হলে বুঝতে পারবি। অনন্যা চুপচাপ মোমবাতি নিভিয়ে শুয়ে পড়ল। তবু তার মনের জেদ তাকে থামতে দেয়নি। সে স্কুলের লাইব্রেরিতে গিয়ে পড়ত, বন্ধুদের কাছ থেকে নোট নিয়ে পড়াশোনা চালিয়ে যেত। অনন্যার কষ্টের ফল মিলল। উচ্চ মাধ্যমিকে সে দারুণ ফল করল। স্কুলের শিক্ষকরা তাকে প্রশংসা করে বললেন, অনন্যা, তুই কলেজে গিয়ে আরো ভালো রেজাল্ট করবি। অনন্যা খুশিতে উদ্বেল হয়ে উঠল, কিন্তু শেফালি তার পড়াশোনা বন্ধ করে দিল। পরের বছর ঝুমা দিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
সে কোনো রকমে পাস করলো। পড়াশোনায় তার মন বসতো না, তাই সে নিজেই আর পড়তে চাইল না। বছরখানেক পর মামা মামি ঝুমার জন্য ভালো পাত্র দেখে ধুমধাম করে তার বিয়ে দিলেন। ঝুমার বিয়ে হয়ে যাওয়ার পর গ্রামের লোকজন বলতে শুরু করলো, এবার অনন্যার বিয়ে দেওয়া উচিত। শেফালি ভাবল, এটা অনন্যাকে বাড়ি থেকে বিদায় করার ভালো সুযোগ, তাছাড়া তার খাওয়া পড়ার খরচও বেঁচে যাবে। তাই সে তাড়াহুড়ো করে একটা কারখানার দিনমজুর ছেলের সাথে অনন্যার বিয়ে ঠিক করে ফেললেন। ছেলেটির নাম পীযূষ। সে খুবই গরিব, বাড়িতে আর কেউ নেই। অনন্যার মন ভেঙে গেল। সে ভেবেছিল বিয়ের পর তার জীবন সুখের হবে, কিন্তু যখন জানতে পারল একটি গরিব ছেলের সাথে তার বিয়ে হচ্ছে, তখন তার মনে হলো ওই গরিব ঘরে গিয়ে তার হয়তো আরো অনেক কষ্ট হবে। তবু সে চুপচাপ বিয়েতে রাজি হলো, কারণ মামির বিরুদ্ধে কথা বলার সাহস তার নেই। বিয়ের আগের রাতে সে তার একটা মায়ের পুরনো শাড়ি বুকে জড়িয়ে কাঁদছিল। ফিসফিস করে বলল, মা, তুমি থাকলে আমার জীবন এমন হতো না। এরপর একরকম চুপিসারেই অনন্যার বিয়েটা হয়ে গেল, কারণ মামিমা তার মামাকে তেমন কিছু খরচ করতে দেয়নি। বিয়ের পর পীযূষ অনন্যার হাত ধরে বলল, আমি গরিব হতে পারি, কিন্তু তোমাকে কখনো কষ্ট দেব না। আমি চেষ্টা করব তোমার সব চাওয়া পাওয়া পূরণ করতে। অনন্যা অবাক হয়ে গেল। দিদার পর এই প্রথম কেউ তাকে এতটা ভালোবাসা দিল। তার মনে একটা নতুন আলো জ্বলে উঠল। সে ঠিক করল সেও পীযূষকে কখনো কষ্ট দেবে না। পীযূষ একটা ছোট্ট ভাড়া ঘরে থাকত। ঘরটা ছিল জরাজীর্ণ, দেওয়ালে ফাটল। অনন্যা সেই ঘরটাকে নিজের হাতে গুছিয়ে নিল। সে পুরনো কাপড় দিয়ে পর্দা বানালো, মাটির পাত্রে ফুল গাছ লাগালো। একদিন পীযূষ ঘরে ফিরে বলল, এটা কি আমার ঘর? তুমি তো একে একেবারে পাল্টে দিয়েছ। অনন্যা লজ্জায় হাসল। সে পীযূষের জন্য টিফিন বানাতো, তার যত্ন নিত। পীযূষও অনন্যাকে সুখী করার জন্য সব রকম চেষ্টা করত। একবার অনন্যার জন্মদিনে পীযূষ তার মজুরির টাকা জমিয়ে দুটো ছোট্ট কানের দুল কিনে নিয়ে এলো। অনন্যা দেখে খুব খুশি হলো, কিন্তু পীযূষকে বলল, তুমি কেন এত খরচ করতে গেলে? পীযূষ হেসে বলেছিল, তোমার হাসি দেখার জন্য আমি সব কিছু করতে পারি। অনন্যা যখন বলল সে নার্সিং ট্রেনিং করতে চায়, পীযূষ তাকে বাধা দিল না। অনেক কষ্ট করে সে অনন্যাকে নার্সিংয়ে ভর্তি করিয়ে দিল। তার সমস্ত উপার্জন দুজনের কোনো মতে খাওয়া পড়া আর অনন্যার পড়াশোনার পেছনে ব্যয় হতে থাকলো। ট্রেনিং এর সময় অনন্যা রাত জেগে পড়ত। একদিন পীযূষ তাকে বলল, তুমি এত কষ্ট কেন করছো? যদি কিছু নাও হয়, আমি তো আছি। অনন্যা জবাব দিল, তোমার জন্যই তো পড়ছি। আমি চাই আমরা দুজনে মিলে একটা সুন্দর জীবন গড়ি। অনন্যা নার্সিং পাস করে একটা ছোট্ট সরকারি ব্লক হাসপাতালে চাকরি পেল। চাকরি পেয়ে সে পীযূষকে আর কারখানায় কাজ করতে দিল না, তার জন্য একটা ছোট্ট দোকান করে দিল। পীযূষ প্রথমে রাজি হয়নি, বলেছিল, তোমার টাকা নিয়ে ব্যবসা করা কি ঠিক হবে? অনন্যা হেসে বলেছিল, এটা আমার টাকা না, আমাদের টাকা। তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছ, এবার আমি তোমার স্বপ্ন সার্থক করব। কথাটা শুনে পীযূষের চোখে আনন্দে জল এসে গেল। অনন্যার বিয়ের পর মামা মামি তার সঙ্গে সম্পর্ক রাখেনি। তারা গরিব বলে দু একবার মামার বাড়িতে গেলেও মামিমা তাকে স্পষ্ট বলে দিয়েছিল, এখানে আর আসার দরকার নেই। অনন্যা তারপর থেকে আর যায়নি, তবে মামার জন্য মন খারাপ করত। একবার পীযূষের সঙ্গে মেলায় গিয়ে সে মামাকে দেখেছিল। মামাও তাকে দেখে এগিয়ে আসছিল, কিন্তু মামি তাকে আটকে দিয়েছিল, আর আসতে দেয়নি। অনন্যা দূর থেকে মামার দিকে তাকিয়ে কেঁদেছিল। একদিন রাতে অনন্যা হাসপাতালে ডিউটি সেরে বাড়ি ফিরতে যাবে। বাইরে তখন প্রচন্ড ঝড় বৃষ্টি, তাই সে অপেক্ষা করতে লাগলো। এমন সময় একজন ডেলিভারি পেশেন্ট হাসপাতালে এলো। এই হাসপাতালে খুব ভালো ব্যবস্থা না থাকলেও কাছাকাছি বড় কোনো হাসপাতাল বা নার্সিংহোম না থাকায় এখানে অনেকেই আসতো। পেশেন্টের অবস্থা খুবই খারাপ ছিল। পরের শিফটের ডাক্তার তখনও পৌঁছাননি। অনন্যা একজন সিনিয়র নার্স, তাই তার আবার ডাক পড়ল। অনন্যা প্রথমে যেতে চায়নি, কারণ রাত অনেক হয়ে গিয়েছিল, বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে।
কিন্তু তার মন তাকে থামতে দিল না। সে পেশেন্টের কাছে গেল, গিয়ে চমকে উঠল। পেশেন্ট আর কেউ নয়, তার মামার মেয়ে ঝুমা। ঝুমা প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। অনন্যা তাড়াতাড়ি কয়েকটা ইঞ্জেকশন দিল। তারপর অনন্যা ডাক্তারকে ফোন করল। ডাক্তারবাবু জানালেন ঝড় বৃষ্টির জন্য তিনি আটকে আছেন, পৌঁছুতে দেরি হবে। ঝুমার অবস্থা এতটাই খারাপ যে দেরি হলে মা বা বাচ্চা যে কারো প্রাণ যেতে পারে। অনন্যা ঝুমার বাড়ির লোকেদের জানিয়ে দিল অবস্থা খুবই সংকটজনক। নিয়ম অনুযায়ী বাড়ির লোককে ডকুমেন্টে সই করিয়ে নিল। এদিকে ঝুমা লেবার রুমে কাতরাচ্ছে, কিন্তু ডাক্তার এখনো আসেননি। অনন্যা আর দেরি করল না, সে নিজেই ডেলিভারি করালো। অনন্যার চেষ্টায় ঝুমা একটি ফুটফুটে ছেলের জন্ম দিল। ঝুমা আর বাচ্চা দুজনেই সুস্থ। ততক্ষণে ডাক্তার এসে পৌঁছেছেন, কিন্তু ঝুমা আর বাচ্চাকে দেখে অনন্যাকে বললেন, তুমি না থাকলে আজ বড় বিপদ হয়ে যেত। তুমি খুব ভালো কাজ করেছো অনন্যা। ঝুমা এতক্ষণ যন্ত্রণায় ছিল, তাই অনন্যাকে সেভাবে দেখেনি এবং চিনতে পারেনি। এখন সে অনন্যাকে দেখে চিনতে পারল। সে অনন্যাকে কাছে ডেকে তার হাত ধরে বলল, আমাকে ক্ষমা করিস বোন, আমি তোর ওপর অনেক অত্যাচার করেছি, তোকে অনেক কষ্ট দিয়েছি। অনন্যা মৃদু হেসে বলল, এসব কথা কেন বলছিস? আমি তো তোদের বাড়িতেই খেয়ে পড়ে মানুষ হয়েছি। ঝুমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মনে মনে ভাবল, তুই সত্যিই অনন্যা, এত কষ্টের পরেও তুই আমার জন্য এত কিছু করলি। ঝুমার শাশুড়ি মা এসে অনন্যার কাছে কৃতজ্ঞতা জানালো। সে বলল, তুমি না থাকলে আমার বৌমা আর নাতি বাঁচত না, আমরা তোমার কাছে ঋণী। অনন্যা বলল, এটা আমার কাজ, তাছাড়া ঝুমা আমার বোন। কথাটা শুনে ঝুমার শাশুড়ি খুব খুশি হলো। কয়েক মাস পর ঝুমা সুস্থ হয়ে একদিন অনন্যাদের বাড়িতে এলো। সঙ্গে এলো মামা পরিতোষ। মামা অনন্যাকে বুকে জড়িয়ে কেঁদে ফেললেন, বললেন, তুই আমার মেয়ের মতোই, আমি তোর কাছে ঋণী। আমি শেফালির কথায় অনেক ভুল করেছি। অনন্যা মামার হাত ধরে বলল, মামা, তুমি আমাকে সব সময় ভালোবেসেছ, এটাই আমার কাছে যথেষ্ট। অনন্যা আর পীযূষের ছোট্ট সংসার এখন সুখে ভরা। তাদের দোকান এখন বেশ চলছে। অনন্যা হাসপাতালে তার কাজের জন্য সকলের প্রশংসা পায়। একদিন হাসপাতালে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে সেরা নার্স হিসাবে পুরস্কৃত করা হলো। পীযূষ সামনের সারিতে বসে হাততালি দিচ্ছিল। অনন্যা মঞ্চে দাঁড়িয়ে বলল, এই পুরস্কার আমার নয়, এটা আমার স্বামী পীযূষের প্রাপ্য। তার চেষ্টা আর সহযোগিতায় আমি এই পেশায় আসতে পেরেছি। তার অনুপ্রেরণা আমাকে আরো ভালো কাজ করার শক্তি যোগায়। আয়োজকরা পীযূষকেও মঞ্চে ডাকল। মঞ্চে উঠে পীযূষের বুকটা গর্বে ভরে গেল। মনে মনে ভাবল, সে একজন যোগ্য সহধর্মিণী পেয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে হাইপ দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথেই পৌঁছে যায়। ভালো থাকবেন। নমস্কার।